রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে আমরা আপনার সংসদীয় গণতন্ত্রে যখন প্রবেশ করেছি, সংসদীয় গণতন্ত্রের এ যাবৎকালে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি তার যে কার্যক্রম ক্ষমতা যেটাই বলেন না কেন, এটা এক প্রকারের আলংকারিক অর্থে এটা প্রতীকী চেয়ার। বিশেষ করে 91 পরবর্তী সময়ে আসলে রাষ্ট্রপতির ক্ষমতা স্বাধীনভাবে তিনি দুটি জায়গায় সংবিধান অনুযায়ী নিতে পারেন, বাকি প্রত্যেকটি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে করতে হয়। তো যাই হোক, হ্যাঁ, তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে যেহেতু ভিন্ন একটি রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বসবাস শুরু করেছি এবং নতুন একটি রাজনৈতিক এরেনায় আমরা প্রবেশ করেছি, তো এবারে নির্বাচনটা আসলে ভিন্ন আঙ্গিকে হয়তো জনগণ প্রত্যাশা করে বা হয়তোবা দেখব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। 91-এর পর থেকে কোনো নির্বাচনে কিন্তু একাধিক প্রার্থী আমরা দেখি নাই। যাকেই দেওয়া হতো তিনি অটোমেটিক নির্বাচন হতেন, ভোটের কোনো প্রয়োজন ছিল না। তো এবারেই তার ব্যতিক্রম হয়তো আমরা দেখতে যাচ্ছি। বিরোধী দল থেকে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রমকে, এবং সরকারি দলের পক্ষ থেকে যদিও আমরা এখনো আনুষ্ঠানিক নাম ঘোষণা দেখি নাই, বাট যতটুকু জানতে পেরেছি যে উপরের দিকেই রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এইটা কোনটা ভালো, একজন নিরপেক্ষ ব্যক্তি না একজন রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তি? এই প্রশ্নে এর আগেও অনেকবার আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে। ধরেন এই উদাহরণ থেকেই, ওই 35 বছর আগের উদাহরণ থেকেই যদি আমরা দেখি, 35 বছর না, সেটা অবশ্য 96 সালের উদাহরণ থেকে যদি দেখি, তত্ত্বাবধায়ক সরকার আসার যখন কথা হচ্ছিল তখন আব্দুর রহমান বিশ্বাস যখন আসলে প্রেসিডেন্ট, তখন একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল এবং আব্দুর রহমান বিশ্বাস কিন্তু আসলে সেই মুহূর্তে খুবই শক্ত পদক্ষেপে তখন সেনা বাহিনীর প্রধানকে বরখাস্ত করার ভেতর দিয়ে আসলে ওই কুটা আটকে দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে একজন নিরপেক্ষ ব্যক্তি, নিরপেক্ষ এই অর্থে যে কোন দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, যদিও আমার সরাসরি শিক্ষক খুবই ভালো মানুষ, তার বিষয়ে আমার কোনো নাই, যে ধরেন ইয়াজউদ্দিন আহমেদ, তো ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু আসলে 1/11 ঘটনা প্রতিরোধ করতে পারেননি। ফলে একটা পলিটিক্যাল যে ম্যাচুরিটি, তার অভিজ্ঞতা, তার একটা মূল্য আছে। ফলে সেই ধরনের রাষ্ট্রপতি আসলে দরকার যিনি সৎ, যোগ্য এবং আসলে রাজনৈতিকভাবে বিচক্ষণ। এরকম একজন রাষ্ট্রপতি আসলে দরকার। আমি তেমন কোনো যৌক্তিকতা দেখি না এখনো পর্যন্ত রাষ্ট্রপতির আলোচনায় যারা আছেন। ধরেন সরকারি দল থেকে যদি এরকম হতো যে খুবই বিতর্কিত কাউকে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে তখন একটা তারা বলতে পারতেন যে আমরা এই কারণে দিচ্ছি। ব্যাপারটা তো এরকম কিছু না। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত যে ফর্মালিটি, সেগুলো সবকিছু সম্পন্ন করা হবে আর কি। এবং হচ্ছে যে এই মনোনয়ন জমা এবং প্রত্যাহারের লাস্ট দিন কিন্তু হচ্ছে 18 আগস্ট। এখানে বিরোধী দল থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, এবং সরকারি দল থেকে 2টা মনোনয়নপত্র তোলা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট কাকে দেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু ডিসক্লোজ করা হয়নি। এবং গত 1 আগস্ট বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে, এবং ওই বৈঠকে স্থায়ী কমিটির যারা সদস্যরা আছেন তারা কিন্তু তারেক রহমান সাহেবকে কিন্তু দায়িত্ব দিয়েছে চূড়ান্ত মনোনয়নের জন্য। তাহলে অবভিয়াসলি এখানে আবার অনুচ্ছেদ 70 নিয়ে আসতে হয়, কারণ অনুচ্ছেদ 70-এ বলা আছে, 70 অনুচ্ছেদ, যেটা যে দলের বাইরে আসলে আবার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আসলে উনি রাষ্ট্রপতি হবে বলে আমাদের ধারণা। না, নিরপেক্ষতা আসলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এমন কাউকে রাষ্ট্রপতি করা উচিত যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতে তো অনেকজন দাঁড়াতে পারবে, সেই প্রক্রিয়াটা বর্তমানে নাই। এখন যাকে দেয়া হবে, মনোনয়ন দেওয়া হবে, উনি যেন আসলে দলের জন্য ভালো, এটা শুধু দেখলে হবে না, উনি যেন দেশের জন্য ভালো হয়, মানুষের জন্য ভালো হয়, দল মানুষ সবাই যেন উপকৃত হয়। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে, যেখানে কথা হয় প্রতিদিন রাজনৈতিক নানা বিষয় নিয়ে। রাজনৈতিক অঙ্গনে যা যা ঘটনা ঘটে যায় প্রতিদিন, সেই ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে, সাধারণ মানুষের কাছে রাজনীতির বোঝাপড়াকে আরও স্বচ্ছ করতে আমাদের এই আয়োজন। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে দেওয়া এবং রাজনৈতিক বিচার বিশ্লেষণগুলোকে আরও খোলাখুলি প্রতিস্থাপন করা, সেই প্রত্যয় নিয়েই আমাদের এই পথচলা। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি, এবং প্রতিদিনকার মতো আমার সঙ্গে 3 জন অতিথি আছেন। পরিচয় করে দিতে চাই শুরুতেই। আমার ডান দিক থেকে আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। তারপরে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল ও সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমন্ত্রণ আপনাদের 3 জনকেই। আর আজকে আমরা আলোচনার যে বিষয় ঠিক করেছি, 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন। ফারুক হাসান, আপনাকে দিয়ে শুরু করি। 24-এর 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন যখন ঘটল, তখন আমরা
ওই রাজনৈতিক সংকটের সময় বুঝতে পারলাম যে রাষ্ট্রপতির পদটা আসলে কত গুরুত্বপূর্ণ। এবং এই 24-এর পর বাংলাদেশে একটা পরিবর্তন হলো, নতুন সরকার আসলো। এখন যেটা আমরা বলছি যে 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, এখন নতুন বাংলাদেশে আমরা কেমন রাষ্ট্রপতি চাই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-এর সম্মানিত দর্শক যারা দেখছেন এবং আমার দুই সহ আলোচক। আসলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে আমরা আপনার সংসদীয় গণতন্ত্রে যখন প্রবেশ করেছি, সংসদীয় গণতন্ত্রের যাবৎকালে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি তার যে কার্যক্রম ক্ষমতা যেটাই বলেন না কেন, এটা এক প্রকারের মানে আলংকারিক অর্থে এটা মানে প্রতীকী চেয়ার। বিশেষ করে 91 পরবর্তী সময়ে আসলে রাষ্ট্রপতির ক্ষমতা স্বাধীনভাবে তিনি দুটি জায়গায় সংবিধান অনুযায়ী নিতে পারেন, বাকি প্রত্যেকটি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে করতে হয়। তো যাই হোক, হ্যাঁ, তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে যেহেতু ভিন্ন একটি রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বসবাস শুরু করেছি এবং নতুন একটি রাজনৈতিক মানে এরেনায় আমরা প্রবেশ করেছি, তো এবারে নির্বাচনটা আসলে ভিন্ন আঙ্গিকে হয়তো জনগণ প্রত্যাশা করে বা হয়তোবা দেখব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। 91-এর পর থেকে কোনো নির্বাচনে কিন্তু একাধিক প্রার্থী আমরা দেখি নাই। যাকেই দেওয়া হতো তিনি অটোমেটিক নির্বাচন হতেন, ভোটের কোনো প্রয়োজন ছিল না। তো এবারেই তার ব্যতিক্রম হয়তো আমরা দেখতে যাচ্ছি। বিরোধী দল থেকে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রমকে, এবং সরকারি দলের পক্ষ থেকে যদিও আমরা এখনো আনুষ্ঠানিক মানে নাম ঘোষণা দেখি নাই, বাট যতটুকু জানতে পেরেছি যে উপরের দিকেই রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও কয়েকটি নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে। তো যতদূর আমাদের ধারণা এবং আমাদের বিশ্লেষণ বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হবেন। তো উনি যদি রাষ্ট্রপতি হন, মোটা দাগে বিএনপির সামনে বড় 3টি চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ধরেন উনি এখন বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি। তো উনি যদি মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসেন, তাহলে বিএনপির 3টা জায়গায় বড় ধরনের একটা সংকট তৈরি হবে, এবং এই সংকট আসলে মোকাবেলায় বিএনপি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটুকু বিচক্ষণতার পরিচয় দেয় সেটা কিন্তু একটা দেখার বিষয়। যেমন ধরেন এরপরে বিএনপির মহাসচিব কে হবেন, কারণ মহাসচিবের পদ শূন্য হবে। আবার একই সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটা পদও কিন্তু খালি হবে, আবার জাতীয় স্থায়ী কমিটিতে একজনকে নিতে হবে। একই সাথে তিনি যেহেতু এখন দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সেটাও খালি হবে। এখানে কাকে বসাবেন এটাও কিন্তু একটা মানে চ্যালেঞ্জের বিষয়। তো মোটা দাগে আমি মনে করি যে এই 3টা চেয়ার মানে উনি চলে যাওয়ার সাথে সাথেই খালি হবে, এবং এই 3টি জায়গায় হয়তো বিএনপি ইতিমধ্যে হয়তো তারা ঠিক করে নিয়েছেন বা তাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত আছে আমার যতটুকু মানে আমাদের ধারণা। তারপরেও আমরা মনে করি এই 3টা চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানে এই 3টা চেয়ার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ক্ষমতায় থাকলে আসলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক জটিল এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। একদমই একদমই। সেই জায়গা থেকে বিএনপি আসলে এখন পাওয়ারে এবং ইতিহাসের সবচাইতে বড় একটা জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছে। এই জায়গাতে তারা কতটুকু বিচক্ষণতার পরিচয় দেয় দেখা যাক। জি, ধন্যবাদ আপনাকে। আবুল হাসান রুবেল, যেই আলোচনায় আসলে আপনার সহ আলোচক বললেন যে এবারে বিরোধী দলের পক্ষ থেকেও রাষ্ট্রপতি ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। আজকে চিফ হুইপ বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সদস্যপদ বাতিল হবে। যেখানে আমরা জানি যে 2/3 মেজরিটি পেয়ে বিএনপি সরকার গঠন করেছে, স্বাভাবিকভাবেই বলা চলে যে ভোটের ক্ষেত্রে তাহলে নিশ্চিত পরাজয় বিরোধী দলের। তারপরেও এই নিশ্চিত পরাজয় জেনেও কেন একজন রাষ্ট্রপতি ক্যান্ডিডেট তারা দিল, এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে বা কি বার্তা? ধন্যবাদ। প্রথমত আমরা স্মরণ করতে পারি যে আসলে 35 বছর আগে কথা যেটা আপনি রেফারেন্স হিসাবে বললেন, যে 35 বছর আগে একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দল থেকে একজনকে প্রার্থী দেওয়া হয়েছে, সরকারি দল থেকে আব্দুর রহমান বিশ্বাসকে প্রার্থী করা হয়েছিল, বিরোধী দল থেকে বদরুল হায়দার চৌধুরী যিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে প্রার্থী করা হয়েছিল। সেই বিচারপতি প্রার্থী দেওয়ার ভেতর দিয়ে তারা 2টা বার্তা দিতে চেয়েছিলেন বলে তখন তারা বলেছিলেন। যেমন হচ্ছে যে একটা হচ্ছে যে নিরপেক্ষ কারো মানে রাষ্ট্রপতি হওয়া উচিত যিনি দলীয় মানুষ নন। 2 হচ্ছে যে তারা তখন দাবি করেছিলেন যে আসলে আব্দুর রহমান বিশ্বাসের মুক্তিযুদ্ধে ভূমিকা বিতর্কিত, হ্যাঁ, এইটা দাবি করে তারা প্রার্থী দিয়েছিলেন। কিন্তু আইরনি হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 96 সালে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিনকে দেওয়া হয়েছিল, এবং বিএনপিও কিন্তু আসলে কাউকে প্রার্থী দেয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ যাদেরকে রাষ্ট্রপতি করেছে তারা প্রত্যেকেই আবার দলীয় লোক ছিলেন। এবং এইখানে আরেকটা বিষয় আছে যে
ধরেন যেটা বলা হয় যে মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য করার জন্য, কিন্তু আসলে ওই সময়ে আপনি এটা খুব আলোচিত, ওই সময়ের খুব আলোচিত ঘটনা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা গোলাম আজমের কাছে রাষ্ট্রপতির জন্য মানে দোয়া চাইতে গিয়েছিলেন বা ভোট চাইতে গিয়েছিলেন, এবং ওইখানে ওই সময়ে জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, তারপরে হচ্ছে ওয়ার্কার্স পার্টি, আরো অনেকেই কিন্তু আসলে ভোটদানে বিরত ছিল। এটা ওই সময় প্রায় 60 জনের মতো আসলে ভোটদানে বিরত ছিল। যদি এইটা আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে যদি এই যে মানে পরিস্থিতিটা ওই সময় ছিল, সেই পরিস্থিতির একটা যে বার্তা তারা দিতে চেয়েছেন, সেই বার্তাটা কিন্তু আসলে আমরা পুরোপুরিভাবে পাইনি। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এইটা কোনটা ভালো, একজন নিরপেক্ষ ব্যক্তি না একজন রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তি, এই প্রশ্নে মানে এর আগেও অনেকবার আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে। এবং ধরেন এই উদাহরণ থেকেই, ওই 35 বছর আগের উদাহরণ থেকেই যদি আমরা দেখি, 35 বছর না, সেটা অবশ্য 96 সালের উদাহরণ থেকে যদি দেখি, ওই সময় তত্ত্বাবধায়ক সরকার আসার যখন কথা হচ্ছিল, তখন আব্দুর রহমান বিশ্বাস যখন আসলে প্রেসিডেন্ট, তখন একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল, এবং আব্দুর রহমান বিশ্বাস কিন্তু আসলে সেই মুহূর্তে খুবই শক্ত পদক্ষেপে তখন সেনা বাহিনীর প্রধানকে বরখাস্ত করার ভেতর দিয়ে আসলে ওই কুটা আটকে দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে একজন নিরপেক্ষ ব্যক্তি, মানে নিরপেক্ষ এই অর্থে যে কোন দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, যদিও আমার সরাসরি শিক্ষক খুবই ভালো মানুষ, তার বিষয়ে আমার কোনো ইয়ে নেই, যে ধরেন ইয়াজউদ্দিন আহমেদ, তো ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু আসলে ১/১১ ঘটনা প্রতিরোধ করতে পারেননি। ফলে একটা পলিটিক্যাল যে মানে ম্যাচুরিটি, তার অভিজ্ঞতা, তার একটা মূল্য আছে। ফলে সেই ধরনের রাষ্ট্রপতি আসলে দরকার, যিনি সৎ, যোগ্য এবং আসলে রাজনৈতিকভাবে বিচক্ষণ, এরকম একজন রাষ্ট্রপতি আসলে দরকার। জি, ওই যে ওই প্রশ্নটার সরাসরি উত্তর আসলে পেলাম না, যে বিরোধী দল এত কিছু জেনেও কেন, বিরোধী দল কেন দিচ্ছে এটা আসলে তারাই বলতে পারবে। কারণ হচ্ছে যে আমি তাদের কোনো আসলে মানে আমি তেমন কোনো যৌক্তিকতা দেখি না এখনো পর্যন্ত। রাষ্ট্রপতির আলোচনায় যারা আছেন, মানে ধরেন সরকারি দল থেকে যদি এরকম হতো যে খুবই বিতর্কিত কাউকে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে তখন একটা তারা বলতে পারতেন যে আমরা এই কারণে দিচ্ছি। ব্যাপারটা তো এরকম কিছু না। ব্যারিস্টার মাহফুজুর রহমান বিলন, এই যে আবুল হাসান রুবেল যেরকমটা বললো যে বিএনপির পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে সার্বজনীন, সবাই তাকে সম্মান করে, রেসপেক্ট করে, কিন্তু তার আগে ফারুক হাসান যেই কথাটা বললেন যে বিএনপির পক্ষ থেকে ধরে নেওয়া যাক যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, তাহলে দলের মধ্যে এক ধরনের ভ্যাকিউম তৈরি হতে পারেন, যেটা তিনি বললেন। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচনে নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ কেন, এবং সেই নিরপেক্ষতার জায়গাটা থাকবে কিনা এবারের রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে, এই জায়গাতে আপনার উত্তর কেমন হবে? জি, প্রথমত আসলে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এটা একটা ভোটাভুটির মাধ্যমে হচ্ছে। সেই 1991-এর পরে 35 বছর পরে এরকম একটা ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মানে এত সুন্দরভাবে একটা রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, এটা আসলে একটা এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর, নাম্বার 1। নাম্বার 2, দেখেন এখানে 22তম রাষ্ট্রপতি পদত্যাগ যখন করেছে আর কি 24শে জুলাই, তখনই এটা ভ্যাকিউম হয়ে গেছে, এবং অ্যাজ পার কনস্টিটিউশন 123 অনুচ্ছেদে বলা আছে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এবং সেই আলোকে কিন্তু 20শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত যে ফর্মালিটি, সেগুলো সব কিছু সম্পূর্ণ করা হবে আর কি। এবং হচ্ছে যে এই মনোনয়ন জমা এবং প্রত্যাহারের লাস্ট দিন কিন্তু হচ্ছে 18 আগস্ট। তো এখানে আপনার যে প্রশ্নটা আসলে দেখেন, এখানে বিরোধী দল থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, এবং সরকারি দল থেকে 2টা মনোনয়নপত্র তোলা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট কাকে দেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু ডিসক্লোজ করা হয়নি। এবং গত 1 আগস্ট বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে, এবং ওই বৈঠকে স্থায়ী কমিটির যারা সদস্যরা আছেন তারা কিন্তু তারেক রহমান সাহেবকে কিন্তু দায়িত্ব দিয়েছে চূড়ান্ত মনোনয়নের জন্য, একদম গণতান্ত্রিক প্রক্রিয়া আর কি, যে তারেক রহমান সাহেব নিজে বললো যে তাকে দিতে হবে তা না,
তাদের হাইকমান্ড ঠিক করেছে যে তারেক রহমান সাহেব এটা চূড়ান্ত মনোনয়নটা হ্যাঁ, ঠিক মানে করবেন। প্রশ্নটা এই কারণেই করা, কারণ গতকালকে গণমাধ্যমে এখন- এসেছিল যে রাষ্ট্রপতি প্রায় নিশ্চিত হয়ে নির্বাচন এখন প্রায় দেখেন নিশ্চিত ওনারা মির্জা ফখরুল এই ইসলাম সরকার আলমগীরের দল নাম। থেকে যাদেরকে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, জি। তাহলে অবভিয়াসলি এখানে আবার অনুচ্ছেদ 70 নিয়ে আসতে হয়, কারণ অনুচ্ছেদ 70-এ বলা আছে, 70 অনুচ্ছেদ যেটা, যে দলের বাইরে আসলে আবার ভোট দেওয়ার ভোট কোনো দেওয়ার সুযোগ সুযোগ নাই। নেই, তাহলে তো সদস্যপদ সেক্ষেত্রে বাতিল দেখা হতে যাচ্ছে পারে। যে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আসলে উনি রাষ্ট্রপতি হবে বলে আমাদের ধারণা। তো এখন 20 তারিখে আমরা জানতে পারবো যে রাষ্ট্রপতি কে হচ্ছে না। হ্যাঁ, এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নিরাপেক্ষতা কেন জরুরি সেই প্রশ্নও রেখেছে। না, নিরপেক্ষতা আসলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এমন কাউকে রাষ্ট্রপতি করা উচিত যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতে তো অনেকজন দাঁড়াতে পারবে, সেই প্রক্রিয়াটা বর্তমানে নাই। এখন যাকে দেয়া হবে, মনোনয়ন দেওয়া হবে, উনি যেন আসলে দলের জন্য ভালো, এটা শুধু দেখলে হবে না, উনি যেন দেশের জন্য ভালো হয়, মানুষের জন্য ভালো হয়, দল মানুষ সবাই যেন উপকৃত হয়, তাই না? এই যে দেখেন আপনার গত প্রেসিডেন্ট আমরা দেখলাম ছুপ্পু সাহেবকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তার শাস্তি চায়, বিচার চায়, কেন? এবং আগের যা প্রেসিডেন্টগুলা, যে যখন ক্রাইসিস মোমেন্টে কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রপতির পদটা সবচেয়ে রাষ্ট্রপতির পদটা গুরুত্বপূর্ণ অনেক হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এই ক্রাইসিস মোমেন্টটা যেন সামাল দিতে পারে, এই সামাল দেওয়াটা যেন শুধু দলের জন্য সামাল দেওয়া হলে হবে না, জি। দেশের জন্য দেশের সামাল জন্য, দিতে হ্যাঁ, হবে। একদম জি। একদম একদম। মাহফুজুর রহমান মিলন, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই, যেটা আসলে আপনার সহ আলোচককে করলাম, যে বিরোধী দল নিশ্চিত হার জেনেও কেন তারা ক্যান্ডিডেট দিলেন, তাদের গেমটা কি? দেখেন, ওনারা কি জন্য দিয়েছে আমি বলতে পারি না, তবে ওনারা যে কথাটা এখন ডিসক্লোজ করছে আর কি, ওনারা যেটা বলেছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থাকে, এটা যেন একদম আনইলেক্টেড না হয়, একদম মানে যদি ওনারা না দেয় তাহলে তো আর ভোটাভুটি হবে না, জি। তাই না? অনির্বাচিত মানে নির্বাচন ছাড়াই কিন্তু তখন রাষ্ট্রপতি ঘোষণা করা হবে। তখন আবার এই 35 বছরের যে দেখেছিলাম 91-এ একবার হয়েছিল, তারপর আর হয়নি, এবারও হবে না যদি ওনারা না দেয় আর কি। তো ওনাদের যে কথাটা, সে কথাটা হচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে জানি হয়, একটা নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেই কারণেই কিন্তু তাদের মেনলি দেয়া। আমার মনে হয় ওনারা যারা আছেন সবাই জানে যে ওনারা যাকেই দেখ না কেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বিএনপির মনোনীত যারা সরকার দলীয় যারা, উনি রাষ্ট্রপতি হবে বলে আমার বিশ্বাস। তারপরেও ওনারা দিয়েছে, এটা আমি বলবো একটা ভালো দিক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন হলো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা বিরতি নিয়ে আসি, আবার আলোচনায় ফিরবো। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট বিরতির পর ফিরছি আবারও। দর্শক, আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি। আলোচনায় ফিরতে চাই। আজকের আলোচনার বিষয় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন। ফারুক হাসান, যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতার কথা বললেন, এবং বিএনপির পক্ষ থেকে যদি ধরে নেওয়া হচ্ছে, যেমনটা আপনি বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তার জায়গায় তিনি যেই বিষয়গুলোতে কাজ করেছেন, সেইখানে যে শূন্যতা তৈরি হবে, সেগুলোর পাশাপাশি নতুন রাষ্ট্রপতি বাছাই, অর্থাৎ সরকারের হাতে রাষ্ট্রপতি বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এবার বর্তমান সরকার তারেক রহমানের কাছেই আছে। মানে রাষ্ট্রপতিতে হিসেবে কে বসবেন সেটার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী যখন একাই নেন বা নেওয়ার ক্ষমতা রাখেন, তখন আসলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিরপেক্ষতা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিনা? কারণ এখন তো রাজনৈতিকভাবে আমরা দেখি যে সবাই সোচ্চার, কথা বলছে সবাই সবগুলো বিষয় নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতে বলে রাখি, রাষ্ট্রপতি নির্বাচন জনাব তারেক রহমান করবেন না, মানে বিএনপির প্রার্থী কি হবেন এটা আমি ঠিক করি। জি, এটা জনাব তারেক রহমানকে উনাদের দলের যে হাইকমান্ড রয়েছে, ওই হাইকমান্ড ওনাকে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন যে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান আমাদের প্রার্থী করবেন আর কি। এখন কথা হচ্ছে, আমাদের সংবিধানে যেহেতু আর্টিকেল 70 এখনো রয়েছে, সুতরাং আর্টিকেল 70 অনুযায়ী যারা যে দল থেকে পার্লামেন্টারিয়ান নির্বাচিত হন, তারা দলের অপোজিটে বা দলের মানে এগেইনস্টে গিয়ে ভোট দিতে পারেন না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদিও আমরা এই আর্টিকেল 70-র বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছি, বিরোধিতা করে যাচ্ছি, এবং এই গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদেও কিন্তু এটা স্পষ্ট করে লেখা রয়েছে। আশা করি ভবিষ্যতে বিএনপি সরকার এটা অবশ্যই রিমুভ করবেন আমাদের কনস্টিটিউশন থেকে, এটা অবশ্যই করতে হবে। তা না হলে বাক স্বাধীনতার কথা যেটা আমরা বলছি, এটা কিন্তু আর এই জায়গায় থাকছে না। আরেকটা বিষয় আসছে যে রাষ্ট্রপতিকে কেন নিরপেক্ষ হতে হবে, এই নিরপেক্ষতার প্রয়োজনীয়তাটা কি? দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পতি মানে হচ্ছে স্বামী, রাষ্ট্র মানে হচ্ছে দেশ। প্রকারান্তরে এটাকে যদি আমরা সাবলীল ভাষায় বিশ্লেষণ করি, মানে রাষ্ট্রের বা দেশের স্বামী মানে প্রধান, গার্ডিয়ান। তো যিনি দেশের গার্ডিয়ান হবেন, অভিভাবক হবেন, উনাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। ধরেন এক বাবার 2 সন্তান,
ওই বাবা যদি এক সন্তানের প্রতি পক্ষপাতিত্ব করেন তাহলে কিন্তু তিনি বাবার যে ক্যারেক্টারিস্টিক্স ওই ক্যারেক্টারিস্টিক্স থাকেন না। থাকেন না। বাবার দায়িত্ব হচ্ছে দুজন সন্তানকে সমান চোখে দেখা। তো সুতরাং রাষ্ট্রের যিনি অভিভাবক হবেন, গার্ডিয়ান হবেন, তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, একদম। প্রত্যেকে সমান চোখে দেখতে হবে। জি। তো সেই জায়গা থেকেই এই জন্য বারবার বলা হচ্ছে যে প্রেসিডেন্টকে অবশ্যই নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। জি। এবার আসেন যে বিয়ে, ওই যে বললাম আর্টিকেল অ্যাজ পার আর্টিকেল 70 এই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু সংখ্যাগরিষ্ঠ আপনার ভোটাধিকারের মধ্য দিয়ে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় বিএনপি সরকার, সুতরাং বিএনপি যাকে প্রার্থী দিবেন তিনি অটোমেটিক্যালি নির্বাচিত হবেন, মানে হয়ে গেছেন আর কি। জি। এটা মানে মানে এটার ব্যত্যয় হওয়ার সম্ভাবনা 1%ও নেই, 0% আমি মনে করি। দ্বিতীয়ত জামাত ইসলাম বা বিরোধী দল এই যে প্রার্থী দিয়েছেন এটা নিয়ে অনেকেই কেউ ইতিবাচকভাবে দেখছেন, কেউ নেতিবাচকভাবে দেখছেন। আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো দিক এবং ইতিবাচক দিক, কারণ আমরা মনে করি গণতন্ত্রের অন্যতম দুটো কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে কি প্রতিযোগিতামূলক নির্বাচন। নির্বাচন মানে প্রতিযোগিতা হতে হবে। এখন আপনি যদি সেখানে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ না রাখেন তাহলে এটা নির্বাচনের মানে কাতারেই তো পড়বে না, মানে ওয়ান কাইন্ড অফ মনোনীত প্রেসিডেন্ট। তো সেই জায়গা থেকে বিরোধী দল আমি মনে করি সরকারকে এই জায়গাতে সহযোগিতা করছেন। এই জন্য জামাত ইসলামকে এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, তারা যে প্রার্থী দিয়েছেন তারা নিশ্চিত পরাজয় জেনেও কিন্তু দিয়েছেন, অবশ্যই তারা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা না দিলে কি হতো? কিছুই হতো না। তাহলে বিএনপির প্রার্থী যিনি হতেন অটোমেটিক্যালি পাস, ভোটের কোনো প্রয়োজনও ছিল না। তো সেই জায়গাতে আমরা চাই নির্বাচনে জয় থাকবে, পরাজয় থাকবে। তো আমরা এরকম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন দেখি, মানে সিস্টেমটা অ্যাটলিস্ট জীবিত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। পরের প্রশ্নটা আপনি কি জানি করেছিলেন? না, এই প্রশ্নই ছিল যে আসলে নিরপেক্ষ হতে পারবেন কি? হ্যাঁ, ওটা তো বললামই। আর ওই বিএনপি ধরেন যে জনাব তারেক রহমানকে যে পাওয়ার দিয়েছে, তো জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান, স্বাভাবিকভাবেই ওনাদের দলের যারা হাইকমান্ডে রয়েছেন তারা তাদের সেই চেয়ারম্যানের সিদ্ধান্তগুলো উপরে এই নেবেন। দায়িত্বটা অর্পণ করবেন জি। এবং উনি ভালো বুঝেন, যেহেতু উনি দলকে লিড দিচ্ছেন, দল চালাচ্ছেন, জি। কাকে রাষ্ট্রপতি বানালে সামনের দিকে তার দল এবং সরকার দেশ এবং জাতি গঠনে ভালোভাবে কাজ করতে পারবে, ধন্যবাদ। দেশকে দলকে এগিয়ে নিতে পারবে। সেই জায়গাটা আরেকটা বিষয় দেখবেন মনে যে- রাখতে হবে, ওই যে বললাম শুরুতে একটা কথা বলেছিলাম যে ক্ষমতায় থাকলে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং জটিল হয়ে এবং যায়। চ্যালেঞ্জিং, সেই এখন জায়গাটা মাথায় একদিকে রাখতে হবে। দেখেন বিগত 15-16 বছর আমরা কি দেখছি যে সরকার এবং রাজনৈতিক দল মিলেমিশে কিন্তু একাকার। জি। আমরা কিন্তু এই কম্পোনেন্ট গুলোকে আলাদা করার জন্য সে কারণেই দীর্ঘদিন ধরে প্রশ্নটা বলে আপনার আসছি। কাছে করা, তো জি, বিএনপিও কিন্তু এটা অঙ্গীকার করেছেন যে আমরা আগামীতে ক্ষমতায় আসলে সরকার এবং দলকে আলাদা রাখবো। জি, ধন্যবাদ এই ফারুক সরকার হাসান। এবং দলকে আবুল আলাদা হাসান রাখাটা কিন্তু রুবেলের কাছে যেতে চাই, বিএনপির যে জন্য একটা বিষয় নিয়ে challenging। আসলে উনি কথা বলছিলেন। একটা প্রশ্ন খুব বারবার করে আসছে আমার মাথায়, যে নিরপেক্ষতা, নতুন রাষ্ট্রপতি কি নিরপেক্ষ হতে পারবেন কিনা এবং রাষ্ট্রপতির নিরপেক্ষতা কতখানি জরুরি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে নিরপেক্ষতাটা আসলে আপনি দলীয় লোক হলে নিরপেক্ষ হতে পারবেন, আর অদলীয় লোক হলে নিরপেক্ষ হতে পারবেন না। ব্যাপারটা আমি এইভাবে সরলভাবে দেখতে রাজি না। জি। রাষ্ট্রপতি পদটাই আসলে এমন যে রাষ্ট্রপতিকে কোনো না কোনো একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রাষ্ট্রপতি মানে অর্থাৎ রাষ্ট্রের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তার আসলে নিরপেক্ষতা বজায় রাখাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এবং ধরেন সামনে আসলে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ারও বদল ঘটবে এবং মানে রাষ্ট্রপতির ক্ষমতারও আসলে বদল ঘটবে। ফলে আসলে রাষ্ট্রপতি বাংলাদেশে এখনো পর্যন্ত যে আলংকারিক অবস্থায় আছেন তার চাইতে আসলে এর পরবর্তীতে যদি খুব শীঘ্রই হয়তো জুলাই সনদের অনুসারে যে পরিবর্তন সংবিধানে হবে, হ্যাঁ, সেই সংবিধানের পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রপতির হাতে কিছু অতিরিক্ত ক্ষমতা বা দায়িত্ব অর্পিত হবে জি। এবং এটার নির্বাচন প্রক্রিয়াও তখন আলাদা হবে। তখন কিন্তু আর ৭০ অনুচ্ছেদ এখন যেভাবে আছে সেভাবে থাকবে না। অর্থাৎ ৭০ অনুচ্ছেদ তখন থাকবে হচ্ছে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে, যার ভেতরে রাষ্ট্রপতি নির্বাচন নেই। ফলে তখন আসলে গোপন ব্যালটের ভেতর দিয়ে আসলে এটা হতে হবে। এবং সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই নির্বাচনী প্রক্রিয়াটা তখন অনেক বেশি আসলে প্রাসঙ্গিক হবে আর কি। তখন আপনি যেহেতু ৭০ অনুচ্ছেদ নাই এবং এই প্রক্রিয়াটা অনেক বেশি প্রাসঙ্গিক হবে এবং নির্বাচন প্রক্রিয়াটা তখন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাটা সেটা তৈরি হবে। হ্যাঁ। এখন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে অনেক সময়ই যে সরকারের যে অবস্থান এবং রাষ্ট্রপতির যে অবস্থান তার সাথে এক ধরনের বিরোধও অনেক সময় তৈরি হয়। এবং রাষ্ট্রপতি যে ধরনের কাজ মানে পছন্দ করেন বা করতে চান, আবার সরকারের যে পজিশন থাকে সেটার ভেতরে একটা সিনক্রোনাইজেশনও জরুরি। মানে দুইটার ভেতরে কোনো কোনো সময় বিরোধাত্মক হতে পারে, কোনো সময় আবার একটা জায়গা হতে পারে। আমরা ইতিমধ্যেই কিন্তু কিছু নমুনা দেখতে পাচ্ছি
কিছু নমুনা দেখতে পাচ্ছি, যেমন ধরা যাক যে যখন স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি স্পিকার, তিনি কিন্তু এক ধরনের নিরপেক্ষতা বজায় রেখে স্পিকার হিসেবে, সেটা নিয়ে দুই পক্ষই আসলে আলাপ আলোচনা তারপরে হয়েছে। রাষ্ট্রপতি হিসেবেও যখন যিনি দায়িত্ব দায়িত্ব পালন করেন, পালন উনি তো করছেন, দল হ্যাঁ। থেকেই গিয়েছেন। জি। তো ঘটনাটা হচ্ছে যে আসলে একটা আপনার ইন্টেনশন কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ধরনের জিনিস চান, আপনি কি ধরনের মানুষ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু সিস্টেম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সিস্টেমের ভেতরে কোন মানুষটা আছে জি। সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আপনি যদি এমন কাউকে নির্বাচিত করেন যার আসলে যোগ্যতা নাই, যার আসলে এই মানসিকতা নাই, তাহলে সিস্টেমটা আপনি যতই ভালো করেন সে কিন্তু আসলে ঠিকঠাক মতো আপনাকে ডেলিভার করতে পারবে না। ফলে এই জায়গাগুলো সবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে এখানে উনি দলীয় জায়গা থেকে আসছেন, এটার সুবিধার জায়গাটা আমি বলেছি যে সুবিধার জায়গাটা হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে আসলে রাষ্ট্রের যে সমস্ত বিপদ, সেই বিপদ থেকে তিনি উদ্ধার করতে পারেন, গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান মিলন, এই যে রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে আমরা যখন কথা বলছি, স্বাভাবিকভাবে ক্ষমতার প্রশ্ন আসে। আপনার সহ আলোচক আবুল হাসান রুবেল বললেন এই রাষ্ট্রপতির পদটি একটি অলংকারিত পদ। অনেক সময় বলা হয় এই পদটি এমন একটি পদ যার আসলে ক্ষমতার কতদূর আছে সেটাও কখনো কখনো বুঝবার সময় থাকে না। বছরের পর বছর চলে যায়, রাষ্ট্রপতি পদের কি ক্ষমতা সেটাও বুঝবার সুযোগ নেই, শুধু কিছু সাইন করা ছাড়া। আপনার দৃষ্টিকোণ থেকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন। না দেখুন, আগে তো একসময় আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারই ছিল আর কি, কিন্তু এই রাষ্ট্রপতি সরকার থাকার যে বিপজ্জনক একটা অবস্থা, সেটাও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল, সে 90-এর গণ অভ্যুত্থান হলো আর কি, এবং পরবর্তীতে 91 এসে কিন্তু এই যে রাষ্ট্রপতির যে শাসিত সরকার, এটা কিন্তু চেঞ্জ হলো, প্রধানমন্ত্রীর আয়ত্তে আসলো। এখন রাষ্ট্রপতির পদটা আসলে অলংকৃত কিনা, টু বি অনেস্ট, আমরা যদি দেখি অ্যাজ পার কনস্টিটিউশন মাত্র 2টা ক্ষেত্র ছাড়া বাদবাকি সব কিছু কিন্তু আপনার প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশন করেই কিন্তু সব কিছু করতে হয়। ইন দিস সেন্স এটা বলতে পারেন যে অলংকৃত, বাট এটার বাইরেও কিন্তু রাষ্ট্রপতি তার গ্রহণযোগ্যতা তার কর্মকাণ্ড দ্বারা ফুটিয়ে তুলতে পারে, জি, যেটা আমরা বিগত সরকারের সময় দেখিনি। কারণ বিগত 17 বছরে তো আসলে ওই এক চেহারা দেখতে দেখতে আর অন্য কারো পাওয়ার আছে কিনা সেটা আমরা ভুলেই গিয়েছিলাম আর কি। তো আসলে এই জিনিসটা থেকে করে আসা অবশ্যই উচিত বলে আমি মনে করি দেশের স্বার্থে। আর আমার মনে হয় যদি বিএনপি যদি এমন কাউকে রাষ্ট্রপতি দেয় যে সকলের কাছে গ্রহণযোগ্য, আমার মনে হয় তাহলে রাষ্ট্রপতি নিরপেক্ষতাটাও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। কারণ দেখেন, রাষ্ট্রপতি যখন ওথ নেয়, ঠিক আছে, এটা কিন্তু আপনার এমন একটা পোস্ট, এটা কিন্তু সারা দেশের দায়িত্ব চলে আসবে। আগে ছিল হচ্ছে একটা পলিটিক্যাল পার্টির নেতা বা টপ র্যাঙ্কিং একজন নেতা, ঠিক আছে, কিন্তু যখনই উনি রাষ্ট্রপতি চলে আসবে তাকে কিন্তু একটা মানুষ মানে টোটাল দেশকে নিয়ে তাকে ভাবতে হবে। ফারুক হাসান বললেন যে পুরো দেশের অভিভাবক হবে, রাইট, দেশের একটা অভিভাবক হবে। তো আমার মনে হয় ওই বোধ থেকে অবশ্যই দেখা যাবে যে নিউট্রাল ভূমিকায় আসার চেষ্টা করবে, বা আগে যে আমরা চিত্রটা দেখেছি, যে সিনারিওটা দেখেছি, আমার মনে হয় এবার সেই সিনারিও আমরা দেখব না। আমরা হয়তো এমন একটা রাষ্ট্রপতি দেখব যে স্বমহিমায় দেশকে সুন্দর করে চালাবে, প্রধানমন্ত্রীকে সুন্দর করে পরামর্শ দিবে, এবং দেশের ক্রাইসিস মোমেন্টে যদি আসে তাহলে হাল ধরবে বলে আমি বিশ্বাস করি। এখন লেটস সি কাকে দেয়া হয়, উনি কিভাবে দায়িত্ব পালন করে। আমি একটু অ্যাড করি তারপরেও, যে দেখেন এই যে স্পিকার দেওয়া হয়েছে, স্পিকার কিন্তু দল থেকে দেওয়া হয়েছে, বিএনপির দল থেকে কিন্তু স্পিকারকে দেওয়া হয়েছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার দেখুন, এবং তারা কিন্তু নিরপেক্ষ। ইভেন আমরা দেখেছি ডেপুটি স্পিকার তার দলের লোকদেরকেও কিন্তু, এমপিদেরকেও কিন্তু যখন যা বলার প্রয়োজন শাসনের মতো সুরেও কিন্তু অনেক কিছু বলছে, যেটা আমরা আগে কখনো দেখিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো ওই আশায় আমরা আশান্বিত, দেখা যাক কি হয়। একদম একদম, আমরাও আসলে চাই বাংলাদেশের জন্য এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হোক যিনি দেশের আসল অভিভাবক হয়ে উঠবেন, এবং যেটা আসলে আজকের আলোচনায় বলার চেষ্টা করছিলেন যে বিপদের সময় অভিভাবকের যে দায়িত্ব সেটা আসলে সঠিকভাবে পালন করতে পারবেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি, দর্শক থাকুন সঙ্গেই। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন। আলোচনার আজকের বিষয় আমরা ঠিক করেছি 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন। কথা বলছিলাম অতিথিদের সঙ্গে কেমন হতে পারে এবারের রাষ্ট্রপতি, এবং তার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের যে চিত্রতা কতটা বদলাবে। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে আসলে সংবিধান সংস্কারের একটা জায়গায় আসলে প্রশ্ন করতে চাই ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার মাধ্যমে আসবো, যেহেতু আপনি আইনজীবী।
আপনাকে প্রশ্নটা করেই যাব আমরা। যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংবিধান সংস্কারের আলোচনায় পরিবর্তনের প্রস্তাব পেয়েছিল, সেই সংস্কার হবার আগেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা পরে কোনো মানে আইনের জায়গা থেকে বা সংস্কার কমিটির পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে? না দেখেন, যে 22তম রাষ্ট্রপতি যিনি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি তো ওনার টেনার শেষ করার আগেই আরও ওনার মেয়াদ কিন্তু প্রায় 2 বছর মতো ছিল আর কি। উনি 3 বছর 3 মাসের মতো ছিলেন। তো হয়তোবা উনি মেয়াদটা যদি উনি শেষ করতো তাহলে হয়তোবা এই সংস্কারটা হয়তোবা হয়ে যেত আর কি। কিন্তু উনি ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি পদত্যাগ করেছেন আর কি। তো এখানে দেখেন, এই যে আলোচনা যেগুলো ছিল, যে আপনার সংস্কার করার যে কথাবার্তাগুলো ছিল আপনার সংবিধানের, সেই উদ্যোগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এবং আপনার এই কমিটি গঠন করার সময় গত এপ্রিল মাসে মাননীয় আইনমন্ত্রী উনি কিন্তু পার্লামেন্টে বলেছিলেন যে 17 জনের একটা কমিটি হবে, বিশেষ কমিটি সংবিধান সংশোধন সম্পর্কিত। এবং এই কমিটির 17 জনের মধ্যে 5 জন বিরোধী দলের থেকে কিন্তু নাম দিয়েছে, চেয়েছিল আর কি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে উনারা 5 জনের নাম দেয়নি। উনাদের দাবি ছিল এটা সংস্কার কমিটি হতে হবে, সংবিধান সংস্কার কমিটি হতে হবে। দেখেন, উনারা কোনোভাবেই হয়তো বা বুঝতে পারছে না যে এখানে সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সংস্কার হয়। অতীতে 17 বার আপনার সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছে 1973 সালে এবং লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2018 সালে। 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু যা যা সংস্কার দরকার সব কিছু করা সম্ভব। এবং সংবিধানের অনুচ্ছেদ 142-এ বলা আছে সংবিধান কিভাবে পরিবর্তন করা যায়। দেখেন, বিএনপি এখন অ্যাবসলিউট মেজরিটি একটা দল, 2/3 তাদের আছে। তারা ইচ্ছা করলে কিন্তু সংবিধান কাউকে না জানায়, কারো মতামত না নিয়ে তারা কিন্তু ইচ্ছা করলে করতে পারে। 2/3 ভোট তাদের আছে। ইভেন সংবিধানে এটাও বলা আছে যে রাষ্ট্রপতি যদি 7 দিনের মধ্যে এই সংশোধনটা না এটা অ্যাপ্রুভ দেয়, অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু দেখেন, বিএনপি কিন্তু তাদের উদার মনোভাবের কিন্তু পরিচয় দিয়েছে। নির্বাচনের আগে তো আসলে এইসব না, এখন যদি পদত্যাগ কেউ করে ফেলে তাহলে নির্বাচনের আগে তো আর সম্ভব হচ্ছে না। কিন্তু এই সংস্কারের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু এই কমিটির মাধ্যমে, সংশোধনের মাধ্যমে কিন্তু হবে। এবং এই যে কমিটি, এই কমিটির চেয়ারম্যান প্রধান হচ্ছে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এখানে আরো যেহেতু 5 জন দেয়নি, টোটাল 12 জন মেম্বার। এবং 12 জন মেম্বারের মধ্যে কিন্তু 7 জন আছে তারা কিন্তু ল এক্সপার্ট, তারা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং তারা জানেন বিষয়গুলো জানে আর কি। তো এবং বারবার কিন্তু তাদের কাছ থেকে এই কথাটা উঠে এসেছে যে জুলাই সনদে যা কিছু আছে তারা সবকিছু বাস্তবায়ন করতে প্রস্তুত এবং তারা করবে। এবং যারা স্টেক হোল্ডার আছে তারপরেও আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলকে বারবার ডাকার পরেও তারা আসলো না। প্রশ্নের উত্তর এটা একটা দুঃখজনক আর কি, কারণ এই সংস্কার শব্দটাতে পড়ে আছে। হ্যাঁ, মানে এই যে সংস্কার কমিশন আর পরিষদ, এই জায়গাটাতে আসলে মানে কি দ্বন্দ্ব যাচ্ছে না কেন বিরোধী দলের পক্ষ থেকে, তারা অংশগ্রহণ কেন করতে চায় না? ধন্যবাদ। প্রথমত মানে বলি যে এই যে কমিটিটা হয়েছে সেখানে নামটা এরকম দেওয়া হয়েছে আসলে সংস্কারের লক্ষ্যে সংশোধন। তো সংস্কারের লক্ষ্যে সংশোধন এই অর্থে যে সংবিধান যখন আপনি পরিবর্তন করবেন, পরিবর্তনের সময় আপনি যদি এক্সিস্টিং সংবিধানকে আসলে পরিবর্তন করতে চান তাহলে আসলে আপনার একটা সংশোধনের ভেতর দিয়ে যেতে হয়। আবার এক্সিস্টিং সংবিধানের যদি আপনি একটা কাঠামোগত বদল করতে চান তাহলে অন্য কিছু করতে পারেন, সেটার অন্য কিছু নামও দিতে পারেন। আপনি একটা নতুন গণপরিষদ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। সেইগুলো হচ্ছে এক একটা পর্ব থাকে, মানে ধরেন মানে সবগুলোর একটা সময় থাকে। মানে ধরেন একটা কনস্টিটিউয়েন্ট রাইট বলে জনগণের একটা রাইট আছে, সেই রাইটটা আসলে কার্যকর হয় একটা মুহূর্তে, একটা মোমেন্টে। এটা মোমেন্টে চলে যাওয়ার পরে আবার সেই জিনিসটা কার্যকর থাকে না, কারণ অনেক পুরনো জিনিস তখন এসে আবার হাজির হয়, পুরনো এস্টাবলিশমেন্ট এসে হাজির হয়, তখন ওইটা আর কার্যকর থাকে না। সেটা যখন বাংলাদেশে তাহলে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এটাকে যেতে হবে। এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যখন যাচ্ছে, যখন একটা কনস্টিটিউশনালি এটা অ্যামেন্ডেড হচ্ছে, যেটা আসলে ওই জুলাই সনদ যখন আবার স্বাক্ষর করা হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে আসলে আমরা আইন সংবিধান মেনে এটাকে সংস্কার করব। সেই জায়গা থেকে যখন আবার জায়গাটা যায় তখন আবার এইটারও একটা বৈধতা তৈরি হয় যে আসলে এটা আইন মেনে করা হবে। আবার মানে যে সংস্কার করা হবে, এই সংস্কার নামটা মানে রাখা না রাখা এটাতে মানে
একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আবিষ্কার হয়তো করা মনে যেতে করেছে পারে। আর কি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে যেভাবে আসলে সংস্কারটা করা হচ্ছে এখন পার্লামেন্টে, এইখানে দুইটা নামে খুব বেশি তফাৎ হবে না। হ্যাঁ, যদি এটা অন্যভাবে হতো, মানে ধরেন একটা আদালত 106 এর অধীনে যেভাবে সরকার গঠিত হয়েছে সেভাবে আদেশ দিল যে আচ্ছা এটা হচ্ছে আপনারা একটা সংস্কারের পার্লামেন্ট করবেন, সেই পার্লামেন্ট করে এটা অর্থাৎ করবেন। পদ্ধতি এক মানে থাকার পরেও শুধুমাত্র শব্দের কারণে কি শব্দটা- আসলে শব্দের কারণ- শব্দটার হ্যাঁ। কারণে তাহলে সরকারের পক্ষ থেকে, সরকারকে আমরা এত উদার বলছি, সরকারের পক্ষ থেকেও তাহলে সেই সরকারের শব্দের- দিক থেকেও আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে মানে তাদেরকে ইনক্লুড করে, মানে আসলে তাদের সাথে আলাপ আলোচনা করে ইনক্লুড করার জন্য আরো কিছু পদক্ষেপ হয়তো নেওয়া যেত। কারণ সবাই মিলে যদি আসলে জিনিসটা করা হয় তাহলে এটা বাংলাদেশের জন্য, ভবিষ্যতের স্থায়িত্বের জন্য ধন্যবাদ। এটা অনেক বেশি পজিটিভ হতো আর কি। ফারুক হাসান, একই প্রশ্ন আপনার কাছেও করব, শাব্দিক জটিলতায় পড়ে আছি কিনা আমরা? ধন্যবাদ। তার আগে আমি একটা কথা বলে রাখি যে রাষ্ট্রপতির যে নিরপেক্ষতা নিয়ে বারবার বলা হচ্ছে, আসলে দেখেন ব্যক্তি কখনো নিরপেক্ষ হয় না। আজকে দেখেন, আজকে কিন্তু দুটো জোট থেকেই ইতিমধ্যে প্রার্থী দেওয়া হয়েছে, জামাত ইসলাম থেকে দেওয়া হয়েছে বা বিরোধী দল থেকে, সরকারি দল থেকে ইতিমধ্যে ধরে নেন যে দেওয়া হয়েছে। আচ্ছা, বিরোধী দল থেকে যার নাম দেওয়া হয়েছে ডক্টর ওলি আহমেদ, তিনি কি নিরপেক্ষ ব্যক্তি? তিনি তো একটা দলের চেয়ারম্যান, তাহলে তিনি কেমন নিরপেক্ষ হলেন? তাদের 11 আবার দলের ধরেন, না একজন। শেষ করি, আবার ধরেন বিএনপি থেকে মির্জাপুর সাহেবকে দিলেন, তিনি তো বিএনপির মহাসচিব, তিনিও তো নিরপেক্ষ না। ব্যক্তি কখনো নিরপেক্ষ। এই জন্য প্রয়াত ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউই নিরপেক্ষ না। আসলে কার্যক্রম তার নিরপেক্ষ কিনা এটা কিন্তু দেখার বিষয়, যেটা ইতিমধ্যে আমার দুই সহ-আলোচক বলেছেন। এখন যারা বিগত সময়ে যারা স্পিকার, ডেপুটি স্পিকারের দায়িত্বে ছিলেন, এই স্পিকারের সবচাইতে বন্দনা গেয়েছেন কিন্তু বিরোধী জোট। তার মানে বিরোধী জোটের পক্ষ থেকে এতটাই তাদের বন্দনা গাওয়া হয়েছে তাদের কার্যক্রমের উপরে সন্তুষ্ট থাকার কারণেই কিন্তু। তাহলে আগামীতে যারা রাষ্ট্রপতির চেয়ারে বসবেন, সেই রাষ্ট্রপতি যদি স্পিকার, ডেপুটি স্পিকার যেভাবে দায়িত্ব পালন করছেন পার্লামেন্টে, একই কায়দায় একই ফরম্যাটে দায়িত্ব পালন করেন, অবশ্যই তারাও প্রশংসার দাবিদার। আমরাও প্রশংসা করবো, বিরোধী দলও করবে। এই জন্য আমাদের দাবি তোলা উচিত ব্যক্তি নয়, ব্যক্তির কার্যক্রম যাতে নিরপেক্ষ হয়ে যান, কারণ ওই চেয়ারটাই নিরপেক্ষ। আর পরের যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি এটা আমি রুবেল ভাইয়ের সাথে একমত। সরকারকে এখানে আরেকটু উদার হওয়ার উচিত ছিল। তারা যেহেতু উদারতার বারবার ধরেন যে উদারতার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছেন বা কথাও বলছেন সেভাবে, তা আমি মনে করি শাব্দিক জটিলতায় না থেকে সংশোধন নাকি সংস্কার, সরকার তো যদি আমরা যথা- না, না, যথেষ্ট কাজ তো হয়েছে, একই। তাদেরকে ডাকছেন। ওই সংস্কার করলেও এখন যা সংশোধন করলেও তা, কারণ আমরা কিন্তু আগের ফরম্যাটে নেই, যেটা ওই জুলাই সনদ কিংবা গণভোটে বলা ছিল যে সংবিধান সংস্কার সভা করতে হবে, তার আন্ডারে করতে হবে। তো ওই পিরিয়ড তো পার হয়ে গেছে, ওটা তো আর নাই, 90 দিন গণ। এখন যেহেতু একটা ভিন্ন পিরিয়ডে আমরা অবস্থান করছি, এই পিরিয়ডের কার্যক্রম এই সংস্কার কিংবা সংশোধনের মধ্যেই করতে হবে। তা আমি মনে করি ওই সংশোধন আর সংস্কার শব্দটা পরিবর্তন করে দিলেই বা কি হবে? তো সরকার চাইলে কিন্তু এই শব্দটা পরিবর্তনও করে দিতে পারে। না, এখানে আমি অসুবিধা আমি নেই। আমি একটু দ্বিমত পোষণ করছি আর কি, কারণ এখানে আপনি মানে কোনোভাবে যেহেতু না 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 ঐক্যবদ্ধভাবে কাজ করতে আপনাকে যাচ্ছে। দেখতে হবে যে সংবিধানে কি বলেছে, 142-এ কি বলেছে। 142 হচ্ছে আপনার স্পষ্ট করে বলেছে সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণ দ্বারা সংশোধিত হইতে হবে। I know. রাইট। তাহলে এবং অতীতে সংশোধনী হয়েছে 17 বার, সংস্কার এতবার হয়েছে কিন্তু কোথাও নাই, সংশোধনী হয়েছে। এবং দেখেন এই যে বিরোধী দল বারবার দ্বিমত পোষণ করছে, বলছে সংস্কার হতে হবে, সংস্কার হতে হবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে আপনার ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, জিয়া সাহেব করেছিলেন। এবং সংশোধনের মাধ্যমে কিন্তু, সংস্কারের মাধ্যমে না। এই আমি সংশোধনের সেটাই বললাম যে মাধ্যমে কাজ তো কিন্তু একই কাজ। হ্যাঁ। তো এটা তাহলে না, ওনারা যেহেতু- যদি সংবিধানের এই ক্লজটা যদি না বুঝতে পারে তাহলে তো একদম সাহেব, দুঃখজনক। আপনি ধরেন কাজ তো একই, মানে বিরোধী জোট যে দাবি করছে বা সরকারি দলের যে উদ্দেশ্য একই। ধরেন যে আমরাও চাচ্ছি যে আমরা 70 আর্টিকেল রাখবো না, জি। বিরোধী দলেরও দাবি কিন্তু একই যে 70 আর্টিকেল যদি না থাকে, তার মানে এটাকে রিমুভ করতে হবে। অর্থাৎ রিমুভ করার মানে কায়দাই মূল কিন্তু কথা আমরা- হচ্ছে ফারুক হাসান, মূল যে কথা কোনো মানে এক পক্ষকে আমি আসলে বলি, আমি মনে করি দুই পক্ষকে এক করা উচিত। মানে ঘটনাটা হচ্ছে যে ধরেন যদি সময় এটার শেষ নাম আসলে। দেওয়া হতো যে মানে আমি ফর সে হ্যাঁ। মানে ধরেন শেষ এটার করতে নাম দেওয়া হবে। হতো যে সংস্কার কমিটি, তারপরে সংশোধন করা হতো, তাহলে বিরোধী দল মেনে নিত। মেনে নিতে হবে। তাহলে এই যে তাহলে আমরা এইটুকু আজ করতে একদমই শেষ আমি পর্যায়ে অসুবিধা ধন্যবাদ নেই। আপনাদের তিনজনকে অসুবিধা আমাদের নেই। সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক যারা সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ কাল রাত ঠিক 9টায়। আবারও দেখবেন নতুন বাংলাদেশ, সেই প্রত্যাশা।